এটা হলো কৌলুন ওয়ার্ল্ড সিটি, পৃথিবীর ইতিহাসে সবথেকে ডেন্সলি পপুলেটেড জায়গাগুলোর মধ্যে একটা। এই পুরো এরিয়াটার আয়তন মাত্র ৬.৫ একর, মানে ধরুন ওই ৪টে ফুটবল মাঠের সমান। কিন্তু জানলে শকড হবেন, একটা সময় এই জায়গাতেই প্রায় ৫০,০০০ মানুষ বসবাস করত। বাড়ি থেকে শুরু করে দোকান, কারখানা, ডেন্টাল ক্লিনিক, হসপিটাল, এমনকি স্কুল, মন্দির, পার্ক আর ছোট ছোট রেস্টুরেন্টও এখানে ছিল। কিন্তু সমস্যাটা হলো, এই এরিয়ার অলিগলি এতটাই ঘিঞ্জি যে দিনের বেলাতেও সূর্যের আলো এখানে পৌঁছাতে পারত না। বিল্ডিংগুলো এতটাই কাছাকাছি ছিল যে দুজন মানুষ একসাথে পাশাপাশি হেঁটে পার হতে পারত না। ইভেন এই অন্ধকার গলিতেই এমন সব বেআইনি কাজকর্ম হতো যেগুলো জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। কিন্তু প্রশ্ন হলো, চারপাশে এত ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও কেন এই ছোট্ট ব্লকের মধ্যেই মানুষেরা এরকম গাদাগাদি করে বসবাস করত? কেন এই শহরটাকে একটা ওয়ার্ল্ড সিটি বলা হয়? আর এই শহরটার শেষ পরিণতি কি হয়েছিল? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা রোমাঞ্চকর কাহিনী, যেখানে আমরা জানবো কৌলুন ওয়ার্ল্ড সিটির ব্যাপারে। তো চলুন জেনে নেওয়া যাক চীনের একটা ছোট্ট সামরিক ঘাঁটি ঠিক কিভাবে একটা এত ঘিঞ্জি শহরে পরিণত হয়েছিল। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনি আমাদেরকে সাজেস্ট করতে পারেন যে আপনি কী ধরনের ভিডিও দেখতে চান, আমরা চেষ্টা করব সেই টপিকে ভিডিও বানানোর। এই ঘটনার শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় ২০০ বছর আগে। ১৮০০ শতকের শেষের দিকে তখন চীনে শাসন করছিল কিং ডাইনাস্টি। সে সময় দক্ষিণ চীনের উপকূলীয় অঞ্চলগুলো বাণিজ্যের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই জায়গার একটা বড় সমস্যা ছিল পাইরেটস, অর্থাৎ জলদস্যু। এরা প্রায়ই এই উপকূলের আশেপাশের ছোট ছোট গ্রামগুলোতে অ্যাটাক করত, ব্যবসায়ীদের জাহাজ লুট করত, এমনকি মাঝে মাঝে সাধারণ মানুষদের কিডন্যাপ করে নিয়ে যেত। ফলে দিন দিন চীনের যে সরকার, তাদের কাছে এই কোস্টাল এরিয়ার সিকিউরিটি নিয়ে চিন্তা বাড়তে থাকে। অনেক ভেবে তারা ঠিক করে যে তারা এই এলাকায় একটা ছোট্ট মিলিটারি আউটপোস্ট বানাবে। প্রথম দিকে কিন্তু এখানে খুব বড় কিছু ছিল না, মাত্র ওই ধরুন ১০ থেকে ২০ জন সৈন্য থাকতে পারত, এরকম একটা আউটপোস্ট বানানো হয়েছিল। ওই সেনাদের জন্য এখানে কয়েকটা ব্যারাক আর ছোট অফিস ঘর, আর দূর থেকে সমুদ্রে নজরদারি করার জন্য একটা ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছিল। এবার আপনাদেরকে আগেই বললাম, এই সামরিক ঘাঁটিটা ছোট হলেও এই লোকেশনটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখান থেকে আশেপাশের বেশ কয়েকটা বন্দরের উপরেও নজরদারি করা যেত। ১৯০০ সালের দিকে চীনের এই ক্যান্টন হারবার আন্তর্জাতিক বাণিজ্যের, ইন্টারন্যাশনাল বিজনেসের একটা বড় কেন্দ্র হয়ে ওঠে। এবার যে সময়ের কথা আমি বলছি, সে সময় ইউরোপে একটা জিনিসের চাহিদা আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল, আর সেটা হলো চা। এই সময়ের দিকে ইউরোপে কিন্তু চা একটা বিলাসবহুল আইটেম ছিল। আজ যেমন আমরা প্রত্যেকেই চা খাই, চা ছাড়া আমাদের চলে না, সে সময় কিন্তু শুধুমাত্র ধনী মানুষেরাই চা খেতেন। পরবর্তীকালে ধীরে ধীরে এই অভ্যাসটা সাধারণ মানুষদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ফলে ব্রিটিশ ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে চীনা চা কিনতে শুরু করে। আর এই পুরো ব্যবসাটা কারা কন্ট্রোল করতে জানেন? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে কোম্পানি আমাদের দেশকে প্রায় ২০০ বছরের গোলামিতে আটকে রেখেছিল। এরা প্রতি বছর বিশাল বিশাল জাহাজ ভর্তি করে চা নিয়ে চীন থেকে পাড়ি দিত ইউরোপে। এছাড়াও চীনের রেশম, চীনামাটির বাসনও তখন ইউরোপে বিশাল জনপ্রিয় হয়ে উঠেছিল। এবার এগুলো বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই বন্দরটা ব্রিটিশদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, এবং তারা চাইছিল যে কোনো উপায়ে এই বন্দরটাকে তারা ক্যাপচার করতে। আর এইসবের মধ্যেই চীন এবং ইংরেজদের মধ্যে প্রথমবার একটা যুদ্ধ হয়, যেটাকে বলা হয় ফার্স্ট ওপিয়াম ওয়ার। আর এই যুদ্ধে ব্রিটিশরা চীনের কাছ থেকে হংকং শহরটাকে দখল করে নেয়। এই হংকংয়ের মধ্যেই একটা ছোট্ট জায়গা হলো কৌলুন পেনিনসুলা, আর এই অংশটাও কিন্তু সে সময় ব্রিটিশদের আন্ডারে ছিল। ১৮৯৮ সালের দিকে ব্রিটেন এবং চীনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ট্রিটি হয়েছিল। পরবর্তীকালে মানে ১৮৯৮ সালে ব্রিটেন এবং চীনের মধ্যে এই চুক্তিটাকে আবার রিনিউ করা হয়। আর এই নতুন চুক্তিতে একটা নিয়ম বলা হয়, যেখানে বলা হয় পুরো হংকং ব্রিটিশদের অধীনে থাকলেও কৌলুন ওয়ার্ল্ড সিটি চীনের আন্ডারেই থাকবে। মানে চারিদিকে ব্রিটিশ টেরিটরি, আর মাঝখানে একটু ছোট্ট জায়গা, সেটা চীনের। আবার এই জায়গাটা চীনের অধীনে থাকলেও চীন সরকার এই জায়গায় তাদের কোনো মিলিটারি পাঠাতে পারবে না। জিনিসটা শুনলে অনেকটা সহজ মনে হলেও এই ঘটনাটা অনেক বড় একটা সমস্যার সৃষ্টি করেছিল। একবার দেখুন, একদিকে ব্রিটিশরা পুরো হংকং শহরকে শাসন করছে, কিন্তু ওয়ার্ল্ড সিটিতে তাদের কোনো আইন চলত না।
আবার চীনের সরকারও সরাসরি এখানে কোনো শাসন চালাতে পারছিল না। ফলে ধীরে ধীরে এই জায়গায় একটা আইনি গ্যাপ তৈরি হয়। প্রথম দিকে এটা নিয়ে অতটা প্রবলেম হয়নি, কারণ তখনও এই জায়গায় খুব বেশি লোকজন বসবাস করতো না। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে শুরু করে। ব্রিটিশ প্রশাসন ভাবত এটা টেকনিক্যালি চীনের এলাকা, আমরা এখানে হস্তক্ষেপ করব না। আবার অন্যদিকে চীনের সরকার ভাবত এটা তো ব্রিটিশ হংকংয়ের মাঝখানে, আমরা কিভাবে এখানে নিয়ন্ত্রণ করব। মানে এক কথায় কেউই এই জায়গাটাকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারছিল না। আর এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমের জন্যই ছোট ছোট অপরাধীরা, যেমন ধরুন ছিচকে চোর, ছিনতাইকারী, এই সমস্ত লোকেরা এখানে এসে থাকতে শুরু করে। এরপর ধীরে ধীরে এখানে চোরাচালানকারী, ড্রাগ মাফিয়া, খুনি, এসব দাগি ক্রিমিনালরা বসবাস শুরু করে, কারণ তারা জানতো এই জায়গায় পুলিশ সহজে ঢুকবে না। সময়ের সাথে সাথে এখানে আরও মানুষের বসবাস শুরু হয়। কোনো প্রপার প্ল্যানিং ছাড়াই এখানে বাড়ি, দোকান, কারখানা সবকিছু তৈরি হতে থাকে। এরই মধ্যে 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান চীনের হংকং সহ চীনের একটা বিশাল বড় এলাকা দখল করে নেয়। আর এই সময় জাপানি সৈন্যরা এই ওয়ার্ল্ড সিটির বহু অংশ ভেঙে ফেলেছিল, কারণ জাপানি সেনারা কাছেই থাকা কাইতাক এয়ারপোর্টকে বড় করতে চেয়েছিল। এর জন্য তারা কৌলুন ওয়ার্ল্ড সিটির দেওয়ালের পাথর খুলে নিয়ে চলে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও পরিস্থিতি প্রায় একই ছিল। 1949 সালে চীনে আবার শুরু হয় গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে বহু মানুষ শরণার্থী হয়ে এই কৌলুন ওয়ার্ল্ড সিটিতে সে আশ্রয় নেয়, কারণ এখানে ভাড়া সব থেকে কম ছিল, সরকারি নিয়ন্ত্রণ ছিল না, পুলিশ এখানে প্রায় ঢুকতো না বললেই চলে, আর সবচেয়ে বড় কথা এখানে প্রশ্ন করার মতো কেউ ছিল না। আর এভাবেই শুরু হয় এই শহরের আসল গল্প। 1950 থেকে 1980 সালের মধ্যে কৌলুন ওয়ার্ল্ড সিটি ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত শহরগুলোর মধ্যে একটাই পরিণত হয়। মাত্র 6.4 একর জমির উপর দাঁড়িয়েছিল এই পুরো শহরটা, কিন্তু এখানে বসবাস করত প্রায় 30 থেকে 50 হাজার মানুষ। পৃথিবীতে এর আগে কোথাও কখনো এত ছোট জায়গায় এত মানুষ এক জায়গায় বসবাস করত না। শুরুতে এখানে ছোট ছোট বাড়ি তৈরি হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে নতুন মানুষ আসতে থাকে, ফলে মানুষ একটার উপরে আরেকটা বাড়ি বানাতে শুরু করে। ধীরে ধীরে এই বাড়িগুলো 10 থেকে 12 তলা, কোথাও কোথাও 14 তলা পর্যন্ত হয়ে যায়। আর এই সমস্ত বিল্ডিংগুলো তৈরি করা হয়েছিল কোনো প্রপার প্ল্যানিং ছাড়াই। কোনো ইঞ্জিনিয়ার নেই, কোনো নিয়মকানুন মানার নেই, মানুষ নিজের মতো করে এখানে একের পর এক ঘর বানিয়েছে। আর এভাবে কয়েক দশকের মধ্যে একটা বিল্ডিং অপর একটা বিল্ডিংয়ের সাথে এমনভাবে জুড়ে যায় যে পুরো শহরটাকে দেখলে মনে হয় একটা কংক্রিটের ব্লক। অনেক জায়গায় বিল্ডিংগুলো এত কাছাকাছি ছিল যে দিনের বেলায় ওখানে সূর্যের আলো পৌঁছাতে পারত না। শহরের ভেতরে রাস্তাগুলো এতটাই সরু ছিল যে দুজন মানুষ পাশাপাশি হাঁটতে পারত না। ইভেন এই শহরের ডিজাইন এতটাই কমপ্লিকেটেড ছিল যে প্রথমবার ঢুকলে যে কেউ এখানে পথ হারিয়ে ফেলতে পারে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ছোট্ট শহরটার ভেতরেই হাজার হাজার ছোট ছোট ব্যবসা চলত। কোথাও প্লাস্টিক তৈরির ওয়ার্কশপ, আবার কোথাও ফিশ প্রসেসিং ফ্যাক্টরি, কোথাও নুডলস বানানোর দোকান, আবার কোথাও ছোট রেস্টুরেন্ট। ইভেন এখানে বেশ কয়েকটা ডেন্টাল ক্লিনিক এবং হসপিটালও ছিল। আর এখানে যে সমস্ত ডেন্টিস্টরা ছিলেন তারা প্রত্যেকেই চীন থেকে ডিগ্রি পেয়েছিলেন। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ডেন্টিস্টরা কেন হঠাৎ করে এই ঘিঞ্জি শহরে এসে থাকতে শুরু করলো। এর কারণ হচ্ছে চীনের যে ডেন্টিস্টরা ছিলেন তাদের সার্টিফিকেটকে ব্রিটিশ হংকং মান্যতা দিত না, ফলে রোজগারের জন্য তাদেরকে শেষ পর্যন্ত এই কৌলুন ওয়ার্ল্ড সিটিতেই আসতে হতো। তবে এই সিটির একটা ডার্ক সাইডও আছে। 1950 থেকে 60-এর দশকে এই ওয়ার্ল্ড সিটি অপরাধীদের জন্য একটা নিরাপদ আশ্রয় হয়ে উঠেছিল। কারণটা কিন্তু খুবই সহজ, কারণ এই জায়গায় আইন কানুন একেবারে ছিল না বললেই চলে। টেরিটোরিয়াল প্রবলেমের জন্য পুলিশ খুব কমই এই শহরের ভেতরে ঢুকত, আর এই সুযোগটা কাজে লাগিয়ে কুখ্যাত চীনা মাফিয়া গ্রুপ ট্রিয়াডস এখানে রম রমিয়ে তাদের বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। জুয়ার আড্ডা, আফিমের ব্যবসা, অবৈধ পতিতালয়, মাদক পাচার, এই ব্যবসাগুলোর বেশিরভাগই নিয়ন্ত্রণ করত ট্রিয়াডস। তারা এখানকার সাধারণ ব্যবসায়ীদের থেকে তোলা নিত, আর যারা তাদের এই ডিমান্ড মানত না তাদের উপর হতো অকথ্য অত্যাচার। আর আপনি কাকে কমপ্লেন করবেন? এখানে তো কোনো পুলিশই নেই। ইভেন অনেক সময় দেখা গেছে এই শহরের ভেতরে সরু রাস্তার কারণে এবং অন্ধকার গলির কারণে পুলিশরা অনেক সময় নিজেরাই আক্রান্ত হতেন। অপরাধীরা একবার এই গলির ভেতরে ঢুকতে পারলে তারা খুব সহজে এই শহরের গোলকধাঁধার মধ্যে হারিয়ে যেতে পারত। তবে 1970 দশকের শেষের দিকে অবস্থার একটু পরিবর্তন হতে শুরু করে। এই সময় মাঝে মাঝে হংকং সরকার
পুলিশি অভিযান করত অপরাধীদের গ্রেপ্তার করার জন্য। ফলে ধীরে ধীরে এখানে অপরাধ কমতে শুরু করে। 80 দশকের শেষের দিকে এখানে ক্রাইম অনেকটাই কমে যায়। তবে এতদিনে এই শহরটা যেন একটা গোটা পরিবারের মতো হয়ে গিয়েছিল। এখানে বহু মানুষ ছিল যারা এখানেই জন্ম নিয়েছে, এখানেই তাদের মৃত্যু হয়েছে। এখানে স্কুল, রিলিজিয়াস প্লেস, বাচ্চাদের খেলার জায়গা সবই ছিল। বাচ্চারা এখানে বড় হয়েছে, স্কুলে গেছে, বন্ধুদের সঙ্গে খেলেছে। অদ্ভুত হলেও এটা সত্যি যে অনেক খারাপের মধ্যেও এখানে একটা ভালো সমাজ তৈরি হয়েছিল, যে মানুষগুলো একে অপরকে চিনত, প্রতিবেশীদের বিপদে তাদের পাশে দাঁড়াতো, আর পুরো শহরটাই একটা পরিবারের মতো একসাথে থাকত। 1980 দশকে কৌলুন ওয়ার্ল্ড সিটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘন বসতিপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছিল। শহরের বিল্ডিংগুলো এতটাই ঘন হয়ে গিয়েছিল যে কোথাও আগুন লাগলে নেভানোর জন্য ফায়ার ব্রিগেড ঢোকার পর্যন্ত জায়গা ছিল না। যে কোনো সময় যে কোনো বিল্ডিং ভেঙে পড়ত, কারণ এই বিল্ডিংগুলো তৈরির পেছনে কোনো প্ল্যানিং ছিল না। সরু গলি, ভাঙা পাইপলাইন, জলের অসুবিধা, ইলেকট্রিক সমস্যা সব মিলিয়ে এখানকার মানুষেরা কিন্তু একটা অস্বাস্থ্যকর এবং বিপজ্জনক জীবন কাটাচ্ছিল। তার উপরে এই শহরের ঠিক পাশেই ছিল কাইতেক এয়ারপোর্ট। এটা হলো হংকংয়ের মেইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এখান থেকে যখনই প্লেনগুলো টেক অফ করত, খুব নিচ থেকে উড়ে যেত। ফলে দিনের প্রায় সব সময়ই এখানে প্রচণ্ড শব্দ হয়, সাথে নিরাপত্তারও একটা বড় ঝুঁকি থাকে। সব মিলে সরকার বুঝতে পারে যে এই শহরকে আর এভাবে রাখা সম্ভব নয়। তাই 1984 সালে একটা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করা হয়, যেটাকে বলা হয় সাইনো ব্রিটিশ জয়েন্ট ডিক্লারেশন। এই চুক্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে লিজের মেয়াদ শেষ হলেই ব্রিটেন সরকার হংকংকে চীনের কাছে হস্তান্তর করে দেবে। আর এই আলোচনার সময় ব্রিটিশ এবং চীনা সরকার একসাথে সিদ্ধান্ত নেয় যে তারা কৌলুন ওয়ার্ল্ড সিটিকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলবে। কিন্তু সমস্যা হলো এখানে তখনও হাজার হাজার মানুষ বসবাস করত। এই শহর যদি ভেঙে ফেলা হয় তাহলে তাদের সাথে কি হবে? এই সমস্যার সমাধান করতে সরকার একটা বড় পুনর্বাসন পরিকল্পনা শুরু করে। হংকং সরকার এখানকার বাসিন্দাদের ক্ষতিপূরণ দিতে রাজি হয় এবং তাদের নতুন সরকারি অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ দেওয়া হয়। ধীরে ধীরে মানুষজন ওয়ার্ল্ড সিটি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে শুরু করে। এই পুরো প্রসেসটা শেষ হতে বহু বছর সময় লেগে যায়। আর ফাইনালি 1993 সালে এই শহরটাকে ধ্বংস করে ফেলার কাজ শুরু হয়। শহরের বিশাল বিশাল কংক্রিটের ব্লকগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। কয়েক মাসের মধ্যেই সেই বিখ্যাত কৌলুন ওয়ার্ল্ড সিটি মাটিতে মিশে যায়। 1994 সালে এই পুরো এলাকাটাকে পরিষ্কার করে সেখানে তৈরি করা হয় কৌলুন ওয়ার্ল্ড সিটি পার্ক। আজ সেই শহরটা নেই। যেখানে একটা সময় হাজার হাজার মানুষ কাদাগাদি করে বেঁচেছিল, আজ সেখানে শুধুই সবুজ পার্ক আর শান্ত পরিবেশ। কিন্তু ইতিহাস এই কৌলুন ওয়ার্ল্ড সিটিকে চিরকাল মনে রাখবে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত শহরগুলোর মধ্যে একটা হিসাবে। কেমন লাগলো আজকের এই কাহিনী? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। একটা 16 বছরের ম্যাথ জিনিয়াস ছেলে নর্থ কোরিয়া থেকে ঠিক কিভাবে পালিয়ে গিয়েছিল সেই বিষয়ে জানার জন্য এই ভিডিওটা দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।